সাধু তার দিকে চেয়ে হঠাৎ বজ্রগম্ভীর গলায় বললেন, কি চাস তুই? মহাদেববাবু মাথা নেড়ে বললেন, কিছু না বাবা। সাধুরা সর্বত্যাগী, তাদের কাছে কিছু চাইতে মহাদেববাবুর লজ্জা করে। সাধু তার দিকে চেয়ে গম্ভীর গলায় বললেন, কি কিছুই চাস না? না বাবা, আপনার কাছে কেন চাইব? আপনি নিজেই তো সবকিছু ত্যাগ করে এসেছেন। বাংলা সাহিত্যের অসাধারণ সব রহস্য, রোমাঞ্চ, হাসি, অদ্ভুতরে অনুবাদ, গোয়েন্দা গল্প ও উপন্যাস প্রভৃতি নিয়ে আয়োজন আমাদের এই বাংলা অডিও বুক স্টুডিও চ্যানেলে। আজকে আমরা পাঠ করতে চলেছি আমাদের প্রিয় লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছোট গল্প গণেশের মূর্তি। গল্পটি নেওয়া হয়েছে দেব সাহিত্য কুটির প্রাইভেট লিমিটেড থেকে প্রকাশিত ও সমুদ্র বসুর সম্পাদনা কিশোর চোর ও হাসির গল্প সমগ্র থেকে। তাহলে স্বাগতম আমাদের এই গল্পের আড্ডায়। মহাদেববাবু মানুষটি বড় ভালো। দোষের মধ্যে তিনি গরিব, নুন আনতে পান্তা পোড়োয়, আর সেই জন্যই বাড়িতে তাকে যথেষ্ট গঞ্জনা সহ্য করতে হয়। তার স্ত্রী মনে করেন ভালো মানুষের জন্য মহাদেববাবু কোনো উন্নতি করতে পারলেন না। একটা দোকানে সামান্য কর্মচারী কাজ করেন তিনি। সামান্য যা পান তা থেকেও গরিব দুঃখীকে সাহায্য করেন। কেউ টাকা ধার করলে শোধ করতে পারেন না। দুষ্টু লোকেরা তাকে ঠকানোর চেষ্টা করে। মহাদেববাবু ভালোই জানেন এই জীবনে তিনি আর উন্নতি করতে পারবেনও না। তবে ছেলেপুলেরা খাওয়া দাওয়ার কষ্ট পেলে তার খুব দুঃখ হয়। বেশি পয়সার লোভ তার নেই, তবে সামান্য কিছু বেশি টাকা যদি রোজগার করতে পারতেন তাহলেই হতো। তো একদিন কাজকর্ম সেরে রাত্রিবেলা মহাদেববাবু বাড়ি ফিরছেন। পথে একটা মস্ত বটগাছ পড়ে। এই বটতলায় মাঝে মাঝে এক আধজন সাধু এসে কয়েকদিন ধুনি জ্বালিয়ে থানা গেড়ে বসে। ধর্মভীরু মহাদেববাবু সাধু সজ্জন দেখলেই টিকিটা আধুলিটা যাই হোক প্রণামী দিয়ে প্রণাম করে যান। আজ দেখলেন বটতলায় বিরাট চেহারার এক প্রাচীন সাধু ধুনি জ্বালিয়ে বসে আছেন। তার বিশাল জটা আর দাড়িকোপ। মহাদেববাবু চটি ছেড়ে ভক্তি ভরে একখানা সিকি প্রণামী দিয়ে প্রণাম করলেন। সাধু তার দিকে চেয়ে হঠাৎ বজ্রগম্ভীর গলায় বললেন, কি চাস তুই? মহাদেববাবু মাথা নেড়ে বললেন, কিছু না বাবা। সাধুরা সর্বত্যাগী, তাদের কাছে কিছু চাইতে মহাদেববাবুর লজ্জা করে। সাধু তার দিকে চেয়ে গম্ভীর গলায় বললেন, কি কিছুই চাস না? না বাবা, আপনার কাছে কেন চাইব? আপনি নিজেই তো সবকিছু ত্যাগ করে এসেছেন। সাধুর মুখভাব দেখে মনের ভাব বোঝার উপায় নেই। দুই জলজোরে চোখে কিছুক্ষণ মহাদেববাবুর মুখের দিকে চেয়ে থেকে হঠাৎ পাশে রাখা একটা ঝোলা থেকে একটা ছোট গণেশ মূর্তি বের করে বললেন, এটা নিয়ে যা। মহাদেববাবু মূর্তিটা ভক্তি ভরে নিয়ে কপালে ঠেকালেন। পেতলের তৈরি ছোট সুন্দর একখানা মূর্তি। সাধু বললেন, মাথার কাছে রেখে রাতে শুবি। যে আজ্ঞে, কিন্তু বাবা আমার তো টাকা পয়সা নেই, এর দাম দেব কি করে? কে কার দাম দিতে পারে রে বেটা? দাম দেওয়া কি সোজা? যা বাড়ি যা। তা ভারী যত্ন করে মূর্তিটা নিয়ে বাড়ি ফিরলেন মহাদেববাবু। তার বিছানার কাছে শিওরে একটা কুলুঙ্গিতে মূর্তিটা রেখে রাতে শুলেন। ঘুমিয়ে আছেন। হঠাৎ মাঝরাতে টুক করে কি যেন একটা তার পেটের ওপর পড়ল। তিনি চমকে জেগে উঠে জিনিসটা হাতে নিয়ে আলো জ্বেলে দেখলেন একটা কাঁচা টাকা। তিনি হাঁ করে চেয়ে রইলেন। টাকাটা কোথেকে এলো তা আকাশ পাতাল ভেবেও বুঝতে পারলেন না। পরদিন কাজে যাওয়ার সময় তিনি বটতলার সাধুটিকে আর দেখতে পেলেন না, শুধু ধুনির ছাই পড়ে আছে। সাধুজি চলে গেছেন। ইচ্ছে ছিল আজ তাকে একটা টাকা প্রণামী দিয়ে যাবেন, তার হলো না। সারাদিন হাড়ভাঙ্গা খাটুনির পর রাত্রিবেলা ফিরে খেয়ে দিয়ে ঘুমোলেন মহাদেববাবু। আর কি আশ্চর্য, আজও এই মাঝরাতে তার পেটের ওপরে আগের রাতের মতোই একটা কাঁচা টাকা কোথা থেকে যেন এসে পড়ল। ঘুম ভেঙে মহাদেববাবু অবাক হয়ে বসে রইলেন। এটা কি হচ্ছে? এটা কি গণেশ ঠাকুরের মহিমা?
তিনি গণেশ মূর্তিকে একটা প্রণাম করে বললেন, ঠাকুর, তোমার কত দয়া। তা রোজই এভাবে একটা করে টাকা পেতে লাগলেন মহাদেববাবু। মাসান্তে তার 30টি টাকা অতিরিক্ত আয় হলো। তাতে সংসারেরও সামান্য উন্নতিও হলো। মহাদেববাবু 30টা টাকা থেকে 5টি টাকা জমিয়ে ফেললেন। টানাটানি সংসারে এতকাল একটি পয়সাও সঞ্চয় হতো না। গণেশ বাবার পয়েই যে এই কাণ্ড ঘটেছে তাতে তার কোনো সন্দেহ রইল না। সাধু বাবা তাকে কি আশ্চর্য জিনিসই না দিয়ে গেলেন। কৃতজ্ঞতায় রোজ তার চোখে জল আসে। তা বছর ঘুরল। ক্রমে ক্রমে মহাদেববাবুর অভাবের সংসারে একটু করে লক্ষ্মীশ্রীও ফিরল, আর সাথে অল্প অল্প করে টাকাও জমছে। মহাদেববাবু তাতেই খুশি, তার বেশি লোভ নেই। মহাদেবের এই সামান্য বৈষয়িক উন্নতিও দু একজনের চোখে পড়ল। তাদের মধ্যে একজন হলেন উল্টো দিকের বাড়ির মদন চৌধুরী। মদন পয়সাওয়ালা লোক, তবে খুব হিসেবি। সবাই জানে তিনি হাড় কেপ্পন। একদিন মদনবাবু এসে মহাদেবের সঙ্গে আলাপ জমালেন। নানা কথায় ধীরে ধীরে মহাদেবের বৈষয়িক উন্নতির প্রসঙ্গও এলো। মদন জিজ্ঞেস করলেন, তা মহাদেব, তোমার মহাজন কি তোমার বেতন টেতন বাড়িয়ে দিয়েছে নাকি? আগে না মদনদা। তাহলে তোমার মুখখানা যে আজকাল হাসি খুশি ভাব দেখছি। আর বৌমাও তেমন গঞ্জনা দিচ্ছে না তোমাকে। বলি, ব্যাপারখানা কি? মহাদেব অতি সরল সোজা মানুষ। তিনি অকপটে সরলভাবে গণেশ মূর্তির ইতিবৃত্তান্ত সব মদন চৌধুরীকে বলে ফেললেন। মদন চৌধুরীর চোখ লোভে চকচক করতে লাগলো। বললেন, বাবু হে, তুমি তো মস্ত আহম্মক দেখছি। গণেশ বাবার কাছে বেশি করে চেয়ে নাও না কেন? মোটে একখানা করে টাকা ওতে কি হয়? মহাদেববাবু মাথা নেড়ে বললেন, না দাদা, উনি খুশি হয়ে দিচ্ছেন, এই ঢের। তার বেশি আমার দরকার নেই। মদন চৌধুরী খুব চিন্তিত মুখে উঠে চলে গেলেন। 3-4 দিন পরে মহাদেববাবু একদিন কাজকর্ম সেরে বাড়ি ফিরে ফুল জল দিতে গিয়ে দেখেন কুলুঙ্গিতে গণেশ মূর্তিটি নেই। মহাদেববাবুর মাথায় বজ্রাঘাত। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও গণেশ মূর্তি পাওয়া গেল না। মহাদেববাবু মাথায় হাত দিয়ে বসে রইলেন। তাঁর দু চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। একটা দীর্ঘশ্বাস ফেলে মহাদেববাবু মনে মনে বললেন, এত সুখ তো আমার কপালে সবার কথা নয়। আর ওদিকে মদন চৌধুরীর আহ্লাদ আর ধরে না। মাথার কাছে তাকের ওপর গণেশ মূর্তি নিয়ে শুয়ে প্রথম রাত্রি তিনিও একখানি কাঁচা টাকা পেয়ে গেলেন। সকালবেলা তিনি গণেশ মূর্তিকে প্রণাম করে বললেন, মহাদেবটা আহম্মক বাবা, ও তোমার মহিমা কি করে বুঝবে? ও রোজ একটা করে বাতাসা ভোগ দিত। সেই জন্যই তো দুপুরবেলা চুপি চুপি আমি তোমাকে চুরি করে এনেছি। ও বাড়িতে তোমার যত্ন হচ্ছিল না। তোমাকে রোজ আমি সন্দেশ ভোগ দেব। টাকাটা দয়া করে 5 গুণ করে দাও। তাই হলো। পরের রাতে পরপর 5টি কাঁচা টাকা এসে পড়ল মদন চৌধুরীর পেটের ওপর। তিনি আহ্লাদে ডগমগ। গণেশ তার কথা শুনেছে। সকালে তিনি গণেশ বাবাকে প্রণাম করে বললেন, বাবা, দয়ে যদি করলে তাহলে টাকাটা এবার 1000 গুণ করে দাও। রাত্রিবেলা যা ঘটল তার জন্য মোটেই প্রস্তুত ছিলেন না মদন চৌধুরী। মধ্যরাত্রে হঠাৎ যখন তার পেটের ওপরে টাকা পড়তে শুরু করলে তখন তিনি আহ্লাদে উঠে বসলেন। ওপর থেকে টং 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 করে টাকা পড়তে থাকলো তার মাথায়, গায়ে, হাতে, পায়ে। 2.5 লাখ টাকার বৃষ্টি যখন শেষ হলো তখন মদন চৌধুরীর মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। শরীরে নানা জায়গায় ক্ষত সৃষ্টি হয়েছে। তিনি অজ্ঞান হয়ে বিছানায় পড়ে রইলেন, টাকার স্তূপে সম্পূর্ণ ঢাকা। যখন জ্ঞান ফিরল তখন শরীরে 100 ফোঁড়ার ব্যথা। নড়তে পারছেন না, কিন্তু লোভ বলে কথা। ফের গণেশের মূর্তির দিকে চেয়ে বললেন, বাবা, প্রাণ যায় যাক, টাকাটা 2000 গুণ করে দাও। তারপর দুরু দুরু বক্ষে তিনি অপেক্ষা করতে লাগলেন। মধ্যরাত্রে হঠাৎ যেন বজ্র নির্ঘোষের মতো একটা শব্দ হলো। তারপর বিশাল জলপ্রপাতের মতো টাকা নেমে আসতে লাগলো। আহ্লাদে 2 হাত তুলে চেঁচালেন মদন চৌধুরী, কিন্তু আহ্লাদটা বেশিক্ষণ স্থায়ী হলো না। 50 কোটি টাকার বিপুল ভারে তিনি চাপা পড়ে গেলেন।
দম বন্ধ হয়ে আসতে লাগলো। হৃৎপিণ্ড থেমে যাওয়ার মতো অবস্থা। ফের জ্ঞান হারিয়ে ফেললেন তিনি। জ্ঞান ফেরার পর যখন হামাগুড়ি দিয়ে টাকার স্তূপের ভেতর থেকে বেরিয়ে এলেন, তখন তার শরীরে আর শক্তি বলে কিছু নেই। মাথা ঘুরছে, জিভ বেরিয়ে পড়েছে, সমস্ত শরীর ক্ষতবিক্ষত। গণেশ বাবার মূর্তির দিকে চেয়ে তিনি হাপুস নয়নে কাঁদতে কাঁদতে বললেন, আর চাই না বাবা, আমার প্রাণটা রক্ষা করো। কিন্তু কে শুনে কার কথা? মাঝরাতে ফের টাকার প্রপাত নেমে আসতেই আতঙ্কিত মদন চৌধুরী বিছানা থেকে নেমে ছুটোছুটি করতে লাগলেন। কিন্তু কাঁচা টাকাগুলো তার মাথায় আর গায়ে এসে পড়তে লাগলো। ঘরখানা টাকায় ভরে গেল। আর এই বিপুল টাকার নিচে আবার চাপা পড়লেন মদন চৌধুরী। পরদিন সকালে কাজে বেরোনোর আগে মহাদেব 4টি মুড়ি খাচ্ছিলেন। কাঁপতে কাঁপতে কাঁদতে কাঁদতে মদন চৌধুরী এসে তার সামনে অপরাধীর মতো দাঁড়িয়ে বললেন, ভাই মহাদেব, আমাকে ক্ষমা করে দাও। এই নাও তোমার গণেশ। আমি চুরি করেছিলুম লোভে পড়ে, তার শাস্তি ভালো মতোই পেয়েছি। গণেশ মূর্তি ফিরে পেয়ে মহাদেবেরও চোখে জল এলো। মদন চৌধুরী চোখের জল ফেলতে ফেলতে বললেন, বহু টাকা দিয়েছিলেন গণেশ বাবা। আজ সকালে কেটে কেটে বললাম, বাবা তোমার টাকা সব ফেরত নাও। ও আমার চাই না। এ ধর্মের টাকা লোভী লোকের জন্য নয়। তা দয়া করে গণেশ সব টাকা ফেরত দিয়েছেন। আমার ঘরে আর একটিও টাকা নেই। ওহ, আমিও হাঁপ ছেড়ে বেঁচেছি। মহাদেব গণেশ মূর্তিকে আবার কুলুঙ্গিতে তুলে রাখলেন। গণেশ যেন হাসতে লাগলেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আগামী শনিবার আমাদের আবার দেখা হবে আর একটি মজার গল্প নিয়ে। আর আমাদের চ্যানেলটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।